প্রিয় শিক্ষার্থী, একখানা অঙ্ক করতে হলে পাস, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতি প্রগণে। কোম্পানি মানে নাম হচ্ছে এক মালিকানা চূড়ান্ত হিসাব। একটা অঙ্ক করতে সর্বোচ্চ 15 মিনিট লাগে যদি পারেন, আর যদি না পারেন 3 দিনেও সম্ভব না করা। ঠিক আছে, অঙ্ক করতে লাগে নিয়ম মুখস্থ আমি বললাম না। এই অঙ্ক আগে যখন পড়বো তখন কে কোথায় যাবে এটা জানতে হবে। এটা যাবে মালিকানা সত্ত্বে, এটা মালিকানা সত্ত্বে যাবে, এটাতে এটা বাদ যাবে। হাতে নগদ চলতি সম্পত্তি, প্রাপ্য হিসাব চলতি সম্পত্তি, প্রারম্ভিক মজুত পণ্য যাবে, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয় যাবে, বিনিয়োগ বিনিয়োগে যাবে, বিনিয়োগের সুদ যাবে নিচের আয়, অনাদি পাওনা সঞ্চিতি আমাদের যাবে অনাদি পাওনা থেকে বাদ যাবে, মজুরি আমাদের ক্রয় বিক্রয় যাবে। আমাদের অঙ্কে বলছে কি যে সমাপনী মজুত পণ্য কত হাজার টাকা, 85,000 টাকা, মজুরি আছে কত হাজার টাকা, 15,000 টাকা। এরপরে কি দেওয়া আছে, প্রাপ্য হিসাব আছে 10%। এরপরে যা যা দেওয়া আছে পর্যায়ক্রমে আমরা সেগুলো একটু দেখব। তা আমি প্রাথমিক অবস্থায় আমার কথা হচ্ছে কি যে এখানে যে অঙ্কটা আছে, আমরা অঙ্ক পার্ট বাই পার্ট করবো। তা পার্ট বাই পার্ট করলে আমরা আগে অঙ্ক কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে মুখস্থ করব। মুখস্থ করলে প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে দেখব, দেখার পরে আমরা পার্ট বাই পার্ট অঙ্কগুলো করব। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে কি যে এখানে অঙ্ক তো আমাদের অঙ্ক এখানে আছে, কর্তৃক হয়েছে কি কি বিশদায় বিবরণী, কর্তৃক হয়েছে কি মালিকানা সত্ত্ব, কর্তৃক হয়েছে কি আর্থিক অবস্থা বিবরণী। আমরা অঙ্ক একবার ফলার পরে সমন্বয় করে দেখব। সমন্বয় আছে সমাপনী মজুত পণ্য, মজুরি বকেয়া, আর আছে প্রাপ্য হিসাবে 10% আমাদের পাওনা। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কোম্পানির নাম আছে পলাশ ট্রেডার্স। দেখবো কি আছে পলাশ ট্রেডার্সে, একটু উপরের দিক তাকাই। আচ্ছা, পলাশ ট্রেডার্স দেখি। এই যে পলাশ ট্রেডার্স ক বিশদায় বিবরণী। তা প্রথমে আমরা লিখবো কি, লিখবো বিক্রয়। আমি লিখছিলাম কি লিখছিলাম, বিক্রয়। বিক্রয় কত টাকা আছে আমাদের অঙ্কে আছে 1,78,500 টাকা। বিক্রয়ের সাথে কোনো ফেরত কিছু নাই, তাই আমাদের এই ঘরে লেখা উচিত হয়নি। আমরা এই ঘরে লিখবো 1,78,500। যদি ফেরত থাকে আমরা এই ঘরে লিখবো, না হলে ফাইনাল করে লিখবো। এখান থেকে বাদ দেবো কি, বিক্রিত পণ্যের ব্যয়। এখান থেকে কি বাদ দেবো, বিক্রিত পণ্যের ব্যয়। কোথায় পাবো, ওই উপরে নিয়ম দেওয়া আছে। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথম কি যায়, প্রারম্ভিক মজুত পণ্য যায়। প্রারম্ভিক মজুদ অঙ্কে কত আছে, অঙ্কের আমিল দেওয়া আছে, বিক্রয়ের উপরেই দেওয়া আছে 15,000 টাকা। লিখলাম 15,000 টাকা। এর সাথে যোগ করতে হয় কি, ক্রয়। ক্রয় কোথায় আছে, অঙ্কে দেওয়া আছে 1,42,000। ক্রয়ের সাথে অনেক কিছু আছে, 1,42,000 টাকা। এরপরে ক্রয়ের সাথে কি দেওয়া আছে, মজুরি দেওয়া আছে। যোগ লিখবো কি, মজুরি। মজুরি কয় টাকা দেওয়া আছে, 8,500 টাকা দেওয়া আছে। এর সাথে আবার বকেয়া আছে, কয় টাকা বকেয়া আছে, 1500 টাকা বকেয়া আছে। যোগ বকেয়া, এখানে বকেয়া যোগ করব, এর বকেয়া। তাহলে যোগ করলে কত হলো, 10,000 টাকা। এই 10,000 টাকা সহ যোগ করলে কত হলো, 7,000। লিখলাম 7,000। এরপরে 4 আর 1 5, 5 আর 1 6, লিখলাম 6। আধা থাকে কত, 1 থাকে না, 1ও থাকে না, 1,67,000। তার থেকে বিয়োগ করব কি, সমাপনী মজুত পণ্য। কোথায় পাবো, সমন্বয়ে, মাইনাস সমাপনী মজুত পণ্য। কয় টাকা আছে, সমাপনী মজুত পণ্য কয় টাকা আছে দেখি। সমাপনী মজুত পণ্য আছে আপনার 85,000 টাকা। 85,000 টাকা বাদ দেবো। তাহলে 85,000 টাকা বাদ দিলে 0,0,0,2। আয় থাকে কত, থাকে না 8 আর 8 16, হাতে থাকে না। এই যে 82,000 আর উপরে ছিল কত, আমরা একটু উপরে দেখে আসি, 1,78,000। তাহলে এদিকে 0,0,5। হাতে থাকে কত, হাতে থাকে 1, না হাতে থাকে না। এই জায়গা 0, ওই জায়গা কত 8, লিখলাম 8। 3 সংখ্যায় না, হ্যাঁ 3 সংখ্যায়। তাহলে এই জায়গা 2 আছে, জায়গা কত আছে, 7 আছে। তাহলে জায়গা 5 হবে, 5। হাতে থাকে কত, না এই জায়গা 5 2, এখানে 6 আছে, 8 আছে। তাহলে এদিকে 6 হবে। তাহলে প্রথমে 0 0, এদিকে 5, এদিকে যদি 2 থাকে এদিকে 6 হবে। হাতে থাকে কত, হাতে থাকে না, এদিকে 8 আছে, 7 9 হলে লিখলাম 9, অর্থাৎ 96,500 টাকা লিখলাম। আচ্ছা, 96,500 টাকা হলো কি, এই টাকার নাম হলো মোট লাভ। এই টাকার নাম কি লাভ, মোট লাভ। এর থেকে বাদ দেবো কি, পরিচালন
ব্যয় বাদ দেব। পরিচালন ব্যয় কি কি আছে একটু লক্ষ্য করি। পরিচালন ব্যয় আছে প্রাথমিক অবস্থায় একেবারে প্রথম মূলধন, উত্তোলন, হাতে নগদ, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, এগুলো কিছু যাবে না। যাবে কি? যাবে অনাদায়ী পাওনা ছাড়া আর কিছু যাওয়ার মতন নেই। অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা অঙ্কে কত আছে? অনাদায়ী পাওনা অঙ্কে আছে কত টাকা আছে একটু দিয়ে লক্ষ্য করি। ফ্ল্যাট মোডে দিয়ে থুই না, এই যে পরিমাণ ডিস্টার্ব করবে না, এত অঙ্ক টঙ্ক করার সম্ভব হবে না। তাহলে অনাদায়ী পাওনা আমাকে অঙ্কে কত আছে দেখি একটু লক্ষ্য করে আসি। অনাদায়ী পাওনা আছে 3000 টাকা, লিখলাম 3000 টাকা। তার সাথে নতুনটা যোগ করব। নতুনটা পাবো কোথায়? সমন্বয়ে। নতুন কত টাকা আছে? 10% যদি কাটি, 3000 কত আছে? উপরে প্রাপ্য হিসাব আছে 60,000 টাকা। 60,000 টাকা না কয় হাজার টাকা দেখে নিই। 60,000, হ্যাঁ 60,000, 60,000 টাকা। তাহলে 60,000 টাকা 10% কাটলে 6,000 টাকা হয়। তাহলে 6,000 আর 3,000, তাহলে হলো কত? 9,000। মাইনাসে পুরাতন। পুরাতনটা কোথায় থাকবে? অঙ্কে থাকবে। কত টাকা আছে? 5,000 টাকা আছে। তাহলে 9,000 থেকে 5 বাদ দিলাম, থাকলো কত? 4,000। এই একটা টাকাই আছে, আর কোনো টাকা পয়সা নেই। তাহলে এই 4,000 টাকা বাদ দিলে থাকলো কত? 92,000 কয়শো? 500। এর সাথে বিনিয়োগের সুদটা যোগ হবে, আর কোনো কিছু যোগ হবে না। যোগ হচ্ছে পরিচালন আয়। পরিচালন কি? আয়। তার মধ্যে আছে কি? বিনিয়োগের সুদ। বিনিয়োগের কি? সুদ। বিনিয়োগের সুদ কয় টাকা আছে? 10%। তারিখটি অবশ্য দেখা যাচ্ছে না, আমি একটু উপরিতে তারিখটা দেখিয়েছি। কারণ কি, বিনিয়োগের তারিখ যদি ঠিক মতো দেওয়া না যায়, 6 মাস হয়ে গেছে। তাহলে আমাকে টাকা আছে বিনিয়োগে কত হাজার টাকা? বিনিয়োগের টাকা আছে 30,000। 30,000 টাকার 12% কাটলে 3600, তাহলে 1800 টাকা যাবে। তাহলে এই গেলে 1800। তাহলে 1800 এটা হলো আয়, এর সাথে যোগ হবে। তাহলে যোগ করলে 300, 8 × 13, 300, এটা 400, 94,000, 94,300 টাকা। এই টাকার নাম আছে কি? নিট আয়। নিট আয় বা লাভ, যা লেখবো সমস্যা নেই। এই টাকাটা কিন্তু এই বাম পাশে লেখবো। তাহলে এই মালিকানা সত্ত্ব আমরা কীভাবে করবো? প্রথম লেখবো মূলধন। মূলধন আমাকে অঙ্কে কত আছে? 1,50,000। বাদ দেবো কি? উত্তোলন। উত্তোলন কয় টাকা আছে? 15,000। তাহলে 15,000 বাদ দিলে থাকলো কত? 1,35,000। এবার যোগ লেখবো কি? নিট আয়। নিট আয়। নিট আয় কয় টাকা আছে? টাকা আছে 94,300। 94,300 যোগ করলে 309, আর থাকে কত? 3 12 2, আর থাকে 1 2, 2,29,000 টাকা। এই টাকার কোনো নাম লেখা লাগবে না। এই টাকার নাম লেখবো না, পরে সম্পত্তি দেবো। সম্পত্তি প্রথম লেখবো সম্পত্তি সমূহ। প্রথম লেখবো কি সমূহ? সম্পত্তি সমূহ। আর সম্পত্তি সমূহতে প্রথম একটা নাম লিখবো। সেই নামটা হচ্ছে কি? সম্পত্তি সমূহের প্রথম নাম। প্রথম নামে আসি। সম্পত্তি সমূহের প্রথম নাম, 1 নাম্বার নাম আছে চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি। চলতি সম্পত্তির মধ্যে কি আছে? হাতে নগদ আছে, লিখলাম হাতে নগদ। কয় টাকা আছে? টাকা আছে হলো 60,000 টাকা। এরপরে হাতে নগদের পরে কি আছে? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত টাকা আছে? 60,000 টাকা। কিন্তু এর থেকে ওই সংস্কৃতি বাদ দেবে, অনাদায়ী পাওনা সংস্কৃতি। অনাদায়ী পাওনা সংস্কৃতি কয় টাকা ছিল? 10%-এ 6,000 টাকা। তাহলে 6,000 টাকা যদি আমরা কাটি, তাহলে 54,000 টাকা থাকে। রেয়া মিলের কোনো সম্পত্তি নাই, সমন্বয়ে সম্পত্তি আছে। সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কয় টাকা আছে? টাকা আছে 85,000। এই 85,000 লেখা শেষ। এই টাকা তিনটে যোগ করব। যোগ করলে কত হলো? 0 0 0, 5 আছে 9, হাতে থাকে না, 8 আছে 5 13, আর হলো 6 19, লিখলাম 19। 1,99,000 টাকা। এই টাকার নাম আছে মোট চলতি দায়। মোট কি দায়? চলতি দায়। এবার লেখব বিনিয়োগ। পরে হিন্সির নাম হচ্ছে কি? বিনিয়োগ। 12% বিনিয়োগ। 12% বিনিয়োগ কত টাকা ছিল? 30,000 টাকা ছিল। 30,000 টাকা ছিল, লিখলাম সেই 30,000 টাকা।
পরবর্তীতে কি লিখবো? স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি লিখবো। স্থায়ী সম্পত্তির মধ্যে কি কি আছে? প্রথমে আছে স্থায়ী সম্পত্তি আল্লাহ দিলে কি একটাও আছে? মূলধন হাতে নগদ কোনো স্থায়ী সম্পত্তি নেই, তাহলে স্থায়ী সম্পত্তি 0। তাহলে 0 যদি হয় যোগ করবো, যোগ করলে 2,09,000 9 3 12 2 আর থাকে তো 1,2,29,000 টাকা গেল। 2,29,000 টাকা, এর নাম আছে কি? মোট সম্পত্তি। আমার জীবনে প্রথম যে অঙ্কে স্থায়ী সম্পত্তি নেই। যাই হোক, মোট সম্পত্তি দেওয়া হয়েছে, দায় করে তাই করতে হবে। লেখবো কি? দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে প্রথম লিখবো দায়। আচ্ছা, দায়ের মধ্যে আমরা সবাই টাইম একবার লিখতে দেবো। কী কী দায় আছে? রিয়া মিলে কি কোনো দায় আছে? নাই, কোনো দায় নেই, এত সহজ অঙ্ক। পরবর্তীতে আছে কি? বকেয়া মজুরি আছে, একটা দায়। বকেয়া মজুরি কত টাকা আছে? বকেয়া মজুরি একটা টাকা আছে 1500, লিখলাম 1500, এখানেই লিখলাম, আর কোনো টাকা নাই বলে লিখলাম না। এরপরে আর কোনো রিয়া মিলির কোনো আইটেম যায় না। পরবর্তীতে যায় কি? ওই যে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কত টাকা যাবে? ওই প্রথম পার্ট করে যা পাইছিলাম সেই দিয়ে যাবে। দ্বিতীয় পার্ট করে কত টাকা পাইছিলাম? 2,29,300। 2,29,000 কত জানি না, মনে অঙ্ক মিলবে না। যাই হোক, মিলুক না মিলুক, অঙ্ক তো শেষ পর্যন্ত করে যাই। 2,29,300, 2,29,300, 2,29,300 যোগ করলে কত টাকা হলো? যোগ করলে টাকা হলো 0,08, হাতে থাকে কত? 1 9 আর 1 10, 10-এর 0, হাতে থাকে কত? হাতে থাকে 1 2 আর 1 হচ্ছে কত? 3, 1 আর 2, 2,30,800 টাকা কম পড়ছে কয়শো? 1800। আমরা একটা টাকা লিখে নিই, সেই টাকার নাম হচ্ছে বিনিয়োগের সুদ লিখে নিই। তাহলে এই আরেকটা নাম যাবে, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ। আমাকে এখানে আরেকটা নাম যাবে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ সম্পত্তির মধ্যে লেখো। কয় টাকা ছিল? 1800 টাকা। 1800 টাকা এই যোগ যদি এক্সট্রা করি, তাহলে এই টাকা হবে হলো 2,01,800। এই যোগফল করলে 2,30,800। অর্থাৎ সম্পত্তিও যা হবে, আমাকে দায়ও তাই হবে। ঠিক আছে, এলো আমাদের একটা অঙ্ক। সর্বোপরি কথা হচ্ছে, রিয়া মিলির যদি কোনো একটা আইটেম একবার যাবে, সমন্বয় যাবে 2 বের। রিয়া মিলি একবার যাবে, সমন্বয়ের আইটেম 2 বের যাবে। একবার যাবে বিশদায় বিবরণী বা মূলধনে, আর একবার যাবে উদ্ধৃতপত্রে। এই বিষয়টা আপনারা একটা লক্ষ্য করবেন। সম্পত্তির দায়গুলো যাবে উদ্ধৃতপত্রে, আয় আর ব্যয়গুলো যাবে ওই যে প্রথম পার্ট বিশদায় বিবরণীতে। আর হলো মূলধন উত্তোলন, এটা মালিকানা সত্ত্বে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।